দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তর্ক হচ্ছে বেশ, এবং সেই তর্কের খাতিরে তর্ক ঝুলিতে ভরে রেখে আজ দু একটি আশার খবর আপনাদেরকে জানাতে চাই দর্শক। বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার তিনি বলেছেন ২-৩ মাসের মধ্যে দেশে ডলারের দাম কমে আসবে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচও সহনীয় পর্যায়ে চলে আসবে। বৈদেশিক মুদ্রাবাজারে কারসাজি ঠেকিয়ে সংকট দূর করতে বাংলাদেশ ব্যাংক এবং সরকারি নানা সংস্থা যৌথভাবে মাঠ পর্যায়ে কাজ করছে বলেও জানানো হয়। দেশে করোনার প্রকোপ কমার পরও রপ্তানি এবং প্রবাসী আয় কমাসহ বেশিরভাগ সূচকে অর্থনৈতিক সূচক বেসামাল হয়ে গিয়েছিল, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বেড়ে যায় পণ্য আমদানির ব্যয়। সারা বিশ্বেও মন্দাবস্থা চলছে। এমন সময় দেশে অস্থিরতা তৈরি হয় বৈদেশিক মুদ্রার বাজারে, কমে টাকার মান। এতে প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতি সরকারি হিসেবেই ছাড়িয়ে গেছে 7.5%। খাদ্যপণ্য থেকে জীবন রক্ষাকারী ওষুধ, টয়লেট্রিজ পণ্য থেকে জ্বালানি তেল, প্রতিটি ধাপে মূল্যবৃদ্ধির খড়গে যখন মানুষের নাভিশ্বাস, তখন এক নতুন আশায় দিল বাংলাদেশ ব্যাংক। বলেছে ২-৩ মাসের মধ্যে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ সহনীয় পর্যায়ে চলে আসবে, কারণ দেশে ডলারের দাম কমে আসবে। আমরা আরেকটু আশাবাদী হতে চাই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে, এবং চেষ্টা করছি দুজনকে পাওয়ার জন্য। মোহাম্মদ সিরাজুল ইসলাম খান, আপনি চলতি পথেই আছেন, আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে বলেছেন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, মানে অক্টোবর নভেম্বরের মধ্যেই ডলারের মান দেশে কমে আসবে এবং জীবনযাত্রার খরচ তখন কমবে। ঠিক কিসের ভিত্তিতে আসলে এটা বলা হচ্ছে? আগামী 2-3 মাসের মধ্যে মানে কি হবে দেশে, যে কারণে পরিস্থিতি বদল হবে বলে মনে করছেন আপনারা? সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা। এই ফাঁকে সংযোগটা পুনঃস্থাপন হতে হতে খুরশিদ আলম খান, আপনার কাছে আসি। আমরা নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যাটা পাবো। আপনি নিজেই জানেন যে বিশ্ব অর্থনীতি একটা কঠিন পরিস্থিতিতে আছে, এবং সেটার প্রভাব ঠেকাতে আমরা দেখেছি কখনো বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিচ্ছে, কখনো সরকার নিচ্ছে, কখনো ব্যবসায়ীরাও পদক্ষেপ নিচ্ছে। কিন্তু গেল 1 দশকে দেশের বাইরে যে টাকাগুলো চলে গেছে, যা আপনারাও বারবার বলছেন, এই সময় সেগুলোর কিছুটা আনা গেলেও তো বড় একটা সুবিধা কি মিলতো না? মানে এই প্রক্রিয়াটা খুব বেশি দীর্ঘ, কোথায় আসলে জটিলতা তৈরি হয়? আসলে জটিলতা ওই ধরনের কোনো জটিলতা না। আমি তো মনে করি প্রাইমারি ইনভেস্টিগেশন করে, ডিটেকশন করে, মামলা ফাইল করে যদি টাকাটা জব্দ করা যায়, তাহলেও মোটামুটি আপনার সাকসেস। কারণ ফার্স্ট অফ অল আমাকে ডিটেকশন করতে হবে। ডিটেকশন আগে আমাকে তথ্য পেতে হবে। তথ্য পাওয়ার পরে আমি ডিটেকশন করে যদি অনুসন্ধান শুরু করে টাকাটার অবস্থান জানতে পারি, তাহলে ওটাকে জব্দ করা যায়। আইনে সে ক্ষমতা দেয়া আছে বাংলাদেশকে। বাংলাদেশের যে কোনো আদালত জব্দ করার আদেশ দিতে পারে। মানি লন্ডারিং এর মামলার ক্ষমতা যেই আদালতকে দেয়া হয়েছে, সে আদালত জব্দ করতে আদেশ দিতে পারেন, এবং এই আদালতের আদেশ তারা মানতে বাধ্য। তার আগে আমাকে দেখাতে হবে যেই দেশের টাকা আমি জব্দ করতে চাচ্ছি, সেই দেশের টাকাটা বাংলাদেশ থেকে গিয়েছে এবং এটা লন্ডার্ড মানি। এই ক্ষেত্রে দুদককে সার্বিকভাবে সহযোগিতা করে থাকে বিএফআইইউ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তাদের কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট আমাদের ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এই তথ্য পেতে যতক্ষণ সময় লাগে, এই ক্ষেত্রে আমি মনে করি বিএফআইইউকে আরো শক্তিশালী করতে হবে, তার লজিস্টিক সাপোর্ট আরো অনেক বেশি বাড়াতে হবে, তার রিপোর্টিং সংস্থার মান বাড়াতে হবে, এবং তাকে ডিটেকশন করতে হবে কোন ব্যাংক থেকে আন্ডারভাইস ইনভেস্ট হচ্ছে, হুন্ডি কিভাবে হচ্ছে, এবং রিপোর্টিং যদি ব্যাংকগুলো না করে, কি করে তারা এটা জানতে পারবে যে এই টাকাটা এখানে জমা হচ্ছে। 10 লক্ষ টাকার বেশি জমা দিলে বিএফআইইউকে পরবর্তী মাসের 21 তারিখের মধ্যে রিপোর্ট দিতে হয় যে এখানে 10 লক্ষ টাকার বেশি জমা হয়েছে। কিন্তু আমরা দেখছি ব্যাংকগুলা কিছু ব্যবসায়ীর মানে ইন্ধনে তারা এটা রিপোর্টটা করে না। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক জানতে পারে না। সেই ক্ষেত্রে বিএফআইইউর দক্ষতা বাড়াতে হবে। ব্যাংক যদি নাও জানায়, বিএফআইইউ তার ইন্টেলিজেন্সের মাধ্যমে ওই অ্যামাউন্টটা যেন
চেক আউট করতে পারে, ধরতে পারে। তো এইসব ক্ষেত্রে সক্ষমতা বা লজিস্টিক সাপোর্ট যদি আরো বেশি বাড়ে বিএফআইউ, তাহলে মানি লন্ডারিং ট্রায়ালের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আরো অনেক। তার মানে বিএফআইউ এর কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে এখানে। আমি আসবো আপনার কাছে। মোহাম্মদ সিরাজুল ইসলাম, বোধ করে আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটু বলবেন, বাংলাদেশ ব্যাংক গভর্নর যে বলেছেন আগামী 2-3 মাসের মধ্যে অক্টোবর নভেম্বর হিসেব করলেই দেখা যাচ্ছে যে ডলারের মানটা দেশে কমে আসবে এবং জীবনযাত্রার খরচটাও কমবে, ঠিক কিসের ভিত্তিতে এটা বলা হচ্ছে? মানে আগামী 2-3 মাসের মধ্যে কি ঘটতে যাচ্ছে দেশে, যে কারণে আসলে পরিস্থিতির বদলটা দেখা হচ্ছে, যদি একটু বলেন। শোনেন, আমরা বাস্তবতে দেখি যে আসলে ডলার দেশে আসা এবং আমাদের চলে যাওয়া, বিশেষ করে আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্টকেই আমি মিন করতে চাচ্ছি। আমরা দেখেছি যে আমরা বছরে প্রায় নিয়ার অ্যাবাউট 80 বিলিয়ন আমরা ইম্পোর্ট পেমেন্ট করতে হয়, তার এগেনস্টে মাত্র 50 বিলিয়ন আমরা এক্সপোর্টের মাধ্যমে পেয়ে থাকি। সুতরাং এই যে 30 মিলিয়নের যে গ্যাপ, এই গ্যাপটা আমাদের মেকআপ করা হয় ফরেন এক্সচেঞ্জ যারা রেমিটেন্স পাঠায় তাদের মাধ্যমে। এই রেমিটেন্স গত মাসে ধরেন 2 বিলিয়ন হয়েছে। এটাকে যদি আমরা বেস করি তাহলে বছরে আমরা 24 বিলিয়ন বা হাইয়েস্ট 25 বিলিয়ন আমরা পাই, তারপরেও কিন্তু আমাদের গ্যাপ থেকে যাচ্ছে। যার কারণে আমরা এখন কি করেছি, আমরা প্রতি 3 মিলিয়ন অ্যান্ড অ্যাবাভ যে কোনো ইম্পোর্ট এলসি খোলার ক্ষেত্রে 24 ঘন্টার আগে বাংলাদেশ ব্যাংকে অবৈধ করতে চেষ্টা করছি। যার কারণে গত মাসে আমাদের 2 বিলিয়ন আমরা ইম্পোর্ট এলসি কে কমিয়ে ফেলতে সক্ষম হয়েছি। সুতরাং আমরা যদি এইভাবে যদি চেষ্টা করি, এই যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে গ্যাপ আছে আমাদের, এটা 2-1 মাসের ভিতরেই আমাদের কমে আসবে। ফলে আমার গভর্নর মহোদয় যেটা বলেছেন, 2-3 মাসের মধ্যেই আমাদের এই ডলারের যে চ্যালেঞ্জ, এটাকে স্থিতিশীল চলে আসবে বলে আমি আশাবাদী। আচ্ছা, আরেকটি বিষয় যদি একটু স্পষ্ট করতেন। আপনাদেরই প্রতিবেদন বলছে যে চলতি বছরের 30 জুন শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 1,25,258 কোটি টাকা, এবং সবচেয়ে বড় ব্যাপার, দেশে এই খেলাপি ঋণের শীর্ষ 10 ব্যাংকের তালিকায় 5টাই হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এখন একদিকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবধান কমিয়ে ডলারের দাম কমার সম্ভাবনা আপনারা দেখছেন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি খেলাপি ঋণের বোঝা বাড়ছে। এই বিপরীত বাস্তবতাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, খেলাপি ঋণ কিন্তু বর্তমানেই যে এটা হয়েছে তা না, এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত খেলাপি ঋণ রয়েছে। সুতরাং এই খেলাপি ঋণ পুঞ্জীভূত যে ঋণগুলো আছে, এগুলো আদায় করার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু ইদানিং একটা সার্কুলার দিয়েছে, যে সার্কুলারের মাধ্যমে প্রত্যেকটা ব্যাংক তার বোর্ডের মাধ্যমে সে নিজেরাই রিসুলিং করতে পারবে। আগে 62টা ব্যাংকের যেমন 3 বার এবং অধিক রিসুলিং এর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হতো, এখন কিন্তু এই ক্ষমতাটা ব্যাংকগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। তারা তাদের পার্টির গুণগত মান বিচার করে, তাদের প্রকৃত সক্ষমতা দেখে, তাদের ক্যাপাসিটি জাজমেন্ট করে তারা নিজেরাই কিন্তু রিসুলিং করতে পারে। তাদের যে সার্কুলার দেয় সেই সার্কুলারের ডাউন পেমেন্ট দিয়ে তারা করতে পারবে। সুতরাং এই সার্কুলার নিয়ে ডাউন পেমেন্ট যদি করা হয়, তাহলে দীর্ঘদিনের পুঁজিবিত যে ক্লাসিফাইড লোন, সেগুলো অনেকটা কমে আসবে বলে আমি আশাবাদী। এখানে যদি জনাব খুরশিদ আলম খান আপনি একটু যুক্ত করেন, দুদক তো বিভিন্ন আর্থিক অনিয়ম অনুসন্ধান করে, এই অনুসন্ধানের প্রেক্ষাপটে দোষীরা শাস্তি পায় হয়তো, কিন্তু লোপাট হওয়া টাকা কি ফিরে পাওয়া যায়? জাতীয় রাজস্ব বোর্ড তো বলছে গেল 1.5 মাসে একজন করদাতাও 7% কর দিয়ে পাচার করা টাকা বিদেশ থেকে দেশে আনেননি, এমনকি এই সুযোগ ব্যবহার করে বিদেশে বৈধভাবে গচ্ছিত টাকাও দেশে আসেনি। দুদকের এখানে কোনো কিছু করার সুযোগ আছে কিনা? বলেছি 7% যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, এটা অ্যাবসলিউটলি রং ডিসিশন। এটা উচিত ছিল, আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা মানি লন্ডারিং এর কাজ করি, এর উপর লেখাপড়া করি, উচ্চতর আদালতে মামলা করি, এরা আমাদের সঙ্গে যদি তারা একটু বুঝতো, তাহলে আমরা এই সিদ্ধান্ত এখানে দিলাম না। একটু মানে এই ধরনের সিদ্ধান্তকে আমরা সাপোর্ট দিতাম না, কারণ আমরাই বুঝতে পারছি লন্ডারিং কেসটা করা কত ডিফিকাল্ট, কিভাবে লন্ডারিং কেসে কনভিকশন অবটেইন করে টাকা আনবেন। ইটস এ ভেরি টাফ, যদিও অসম্ভব কিছু না। যে সিরাজুল ইসলাম সাহেব বললেন যে ওনারা সার্কুলার দিয়েছেন, বাংলাদেশ ব্যাংক মনে হয় সার্কুলার ক্ষেত্রে বিশ্বে একটা প্রাইজ পাবে, এত সার্কুলার। তার সার্কুলারের কনসিস্টেন্সি এত ইনকনসিস্টেন্ট একটার সঙ্গে আরেকটা, এবং এই সার্কুলার গুলা আমার তো মনে হয় না কোনো লোকাল ব্যাংকগুলা
এগুলা মানে, যদি মানতো তাহলে এই ধরনের মানি লন্ডারিং তো লোকাল ব্যাংকগুলোতে হতো না। বাংলাদেশ ব্যাংক এমন কোনো মাস নাই ধরো ডজন সার্কুলার ইস্যু করে নাই। এই সার্কুলার ইস্যু করার পরে ইফেক্টিভনেসটা কি হয়েছে বাংলাদেশ ব্যাংক কি কখনো মনিটর করেছে? বাংলাদেশ ব্যাংক তার লোকাল ব্যাংকের উপর বা তার অধীনস্থ যে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান আছে যারা তার অধীনে কাজ করে, সে কি বাংলাদেশ ব্যাংক কখনো মনিটর করেছে আমার সার্কুলারগুলো কমপ্লাই হচ্ছে কিনা? আমার তো মনে হয় 0.1% সার্কুলার কমপ্লাই হয় না, বরঞ্চ সার্কুলার নিয়ে এসে হাইকোর্টে রিট পিটিশন করে ঋণ আদালতের মামলা অনেক সময় স্টে করে দেয় সার্কুলারের, এই ধরনের ইনকনসিস্টেন্ট সার্কুলার। কাজেই আমি তো মনে করি দুদকদের কাজ করার সুযোগ তখনই আসবে যদি দুদক তার তফসিলভুক্ত অপরাধের যে আওতা তার মধ্যে যদি পড়ে, যদি এমবেজলমেন্ট হয়, যদি আপনার মানি লন্ডারিং হয়, যদি ব্রাইবারি হয়, যদি আন্ডারভয়েস ইনভয়েসের মাধ্যমে হয়, হুন্ডি হয়, তখন দুদক পারবে। আর দুদক ক্ষমতাটা ইনভোক করতে পারবে তখন যখন অপরাধ হয়ে যাবে। অপরাধ হওয়ার আগে কিন্তু দুদকের ক্ষমতা নাই। আপনার বক্তব্যটি খুবই স্পষ্ট। 1 মিনিটের মধ্যে মোহাম্মদ সিরাজুল ইসলাম একটু বলবেন, এই যে এত সার্কুলারগুলো বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হচ্ছে, কটা ঠিকঠাক মানা হচ্ছে, এগুলোর কোনো মনিটরিং আপনাদের আছে কিনা, যেটা খুরশিদ আলম খান বললেন? ওনার আগে উনি অনেকগুলোই যদি বলে দিলেন, অনেকগুলোই যদি বললেন, কিন্তু বাস্তবে আমরা যে সার্কুলার গুলো দিই সেই সার্কুলার গুলো আমরা প্র্যাকটিক্যাল অনলাইনে কিন্তু আমরা ইন্সপেকশন করি এবং সেই ইন্সপেকশনের প্রতি সার্কুলারের ব্যর্থই ঘটে, তাহলে আমাদের ইন্সপেকশনে উল্লেখ করা হয়ে থাকে এবং পরবর্তী সময় সেই ব্যাংকগুলোকে এদের কৈফিয়ত তলব করা হয় এবং ব্যাংক সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। সুতরাং আমরা সার্কুলার দিয়ে যে বলতে থাকি তা নয়, আমরা এই সার্কুলার ফিডব্যাক দেওয়ার জন্য আমরা নিয়মিত পরিদর্শন করে রয়েছি। জি, সবশেষ মন্তব্য একটু খুরশিদ আলম আছে রাকিব সাহেব, আমার একটা প্রশ্ন আছে সিরাজুল ইসলাম সাহেবের কাছে। আপনার সার্কুলার আপনি মনিটর করেন, আপনি ফিডব্যাক নেন, ফাইন, ইটস এ গুড নিউজ, আমরা খুশি হলাম। কিন্তু আপনি কটা ব্যাংকের এগেইনস্টে এক্সাম্পলারি পানিশমেন্ট আপনি দিয়েছেন, কটা ব্যাংকে আপনি শাস্তির আওতায় এনেছেন? এই যে ঢাকা ব্যাংকে পাবলিক মানি নিয়ে জুয়া খেলে অফিসার, ঢাকা ব্যাংক বংশাল ব্রাঞ্চের বিরুদ্ধে আপনি কি স্টেপ নিয়েছেন? আমাকে কাইন্ডলি এটা শুধু বলেন, আপনি কটা ব্যাংকের এগেইনস্টে পিউনিটিভ অ্যাকশন নিয়েছেন? ব্যাংকগুলোর নাম বলেন, ব্রাঞ্চের নাম বলেন। আচ্ছা, মোহাম্মদ সিরাজুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। দেখেন, আমাদের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী আমাদের যে ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা কিন্তু সেইগুলোই করতে পারি। আমরা বিএফআইও বলেন অথবা দুর্নীতি দমন কমিশন বলেন, ওনারা যে জাতীয় কেস কামারি করে যে জাতীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে আমাদের কিন্তু আমাদের কিন্তু সীমিত আছে। আমরা ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বা যেটা করার দরকার আমরা কেবল ওইটুকুই করতে পারি এবং সেই জাতীয় আমরা বাংলাদেশ ব্যাংক নিয়মিত করে যাচ্ছে। না, আমার প্রশ্নটা ছিল রাকিব সাহেব, আমার প্রশ্নটা ছিল সিরাজুল ইসলাম সাহেবের কাছে যে আপনি কটা ব্যাংকের এগেইনস্টে আমি একটু প্রশ্নটা কনফার্ম করি, নিয়েছেন আন্ডার দ্য ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট। আমি একটু প্রশ্নটা কনফার্ম করি। জনাব সিরাজুল ইসলাম, এখন পর্যন্ত কোনো ব্যাংকের বিরুদ্ধে আপনারা মামলা করেছেন কিনা এই জাতীয় অনিয়মের ক্ষেত্রে? কোনো ব্রাঞ্চের নাম বলতে পারেন কিনা সেক্ষেত্রে, যেটি জানতে চাচ্ছেন খুরশিদ আলম খান? দেখেন, আমরা ব্যাংকের এগেইনস্টে যা করার দরকার অবশ্যই আমরা করে থাকি সেটা। আসলে এই আলাপটা বোঝা যাচ্ছে যে আমি যদি এখন করতে থাকি দীর্ঘ সময় যাবে। আমি বুঝতে পারছি, আপনি প্রশ্নটা একটু স্পেসিফাই করলে ভালো হয়। যা করার দরকার, এটা তো একটা বেক রিপ্লাই। আপনি কি অ্যাকশন নিয়েছেন? আপনি কজন অ্যাডমিকে সাসপেন্ড করেছেন? কয়টা ব্রাঞ্চ সাসপেন্ড করেছেন? আপনি প্রবলেম ব্যাংক হিসাবে আপনার হাতে এখন কয়টা আছে এবং তারা কেন প্রবলেম ব্যাংক হলো? ব্যাংকগুলোর নাম কি বলতে পারবেন সিরাজুল ইসলাম খান? আপনি আপনার স্ট্যাটিস্টিক্যাল হিসাব আমি এই মুহূর্তে দিতে পারছি না, কারণ আমি আপনার বলার জন্য বলতে হবে সেটা নয়। আমরা নিয়মিত পরিদর্শনের মাধ্যমে যা করা দরকার আমরা সবগুলো বুঝতে পারছি। সেই যা করা দরকার মূলত খুরশিদ আলম খান এটিও জানতে চাচ্ছিলেন এবং আমরা জানতে চাচ্ছিলাম যা করা দরকারের ভিতরে কি করা হয়েছে। কিন্তু যেহেতু পরিসংখ্যানটা হাতে নেই আপনি বলছেন, তারপর আমার হাতে সময় থাকলে নিশ্চয়ই এই আলাপটা আরেকটু দীর্ঘ করতাম। অনেক ধন্যবাদ আপনার দুজনকে সময়টা দেওয়ার জন্য। দুদকের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম।